বসে বসে দিলে হচ্ছে ভাবে যে লেকচার দেওয়া হয় না, আমার তো ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে অনেক সময় মনে হয় হয়তো বা রেকর্ড হচ্ছে। আচ্ছা, সবগুলো উপন্যাসটা এই চরিত্রগুলো আগে জানতে হবে। You know the characters. The main character is Tommy Wilhelm. লিখে নেন Tommy Wilhelm. Tommy Wilhelm. তার বাবার নাম হচ্ছে ডক্টর অ্যান্ডার। আরেকজন ব্যক্তির সাথে তার পরিচিত হয় ডক্টর থ্যাম্পি। এই তিনটাই হচ্ছে মেইন ক্যারেক্টার অ্যাকচুয়ালি সো ফার। এই তিনজন হচ্ছে মেইন ক্যারেক্টার। মজার বিষয় দেখেন, এখানে দুজন ব্যক্তি হচ্ছে ডক্টর, তার বাবা হচ্ছে ডক্টর অ্যাডলার। হ্যাঁ, লিখে তার পাশে লিখে। আচ্ছা, প্রশ্নটা করেছিল আপনাদের কাছে, সবার কাছে প্রশ্নটা ছিল যে মানুষ এক জীবনে মানুষ কতটুকুই বা সইতে পারে, অথবা এক জীবনে মানুষ কতটুকুই বা হারাতে পারে, অথবা একটা জীবনে মানুষ বাঁচার জন্য কতটুকুই বা সংগ্রাম করতে পারে, অথবা জীবনটাকে মানুষ কি চাইলেই বাঁচাতে পারে। প্রশ্নগুলি ছিল এরকম। এই উপন্যাসটা পড়ার পরে গিয়ে আপনি দেখবেন কি আপনার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে। এই পুরো উপন্যাসটা হচ্ছে কি একটা ফ্রাস্ট্রেটেড উপন্যাস। পুরো উপন্যাসটা জুড়ে দেখবেন একটা মানুষের ফেইলিওর মানুষের জীবনে কিভাবে ইফেক্ট ফেলে। আমরা প্রথমে আসছে হচ্ছে কি টমি উইলহেমের জীবনে আসছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখবো টমি উইলহেম, তিনি হচ্ছেন গিয়ে তার জীবনে খুব ইচ্ছা সে হচ্ছে একজন হলিউড অ্যাক্টর হবে, দেখতে সুন্দর, একজন সুষম দেহের মানুষ। তিনি জানেন তিনি একজন হলিউড অ্যাক্টর হবে। প্রথম লাইনটাই দেখেন, প্রথম লাইনটা হচ্ছে কি কনসিলিং অ্যাপিয়ারেন্সেস আছে। প্রথম লাইনটা কি বলেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন সে বলছে কি এইখানে অ্যাক্টররা কি করে। প্রথম লাইনটা আপনাকে বলছে অ্যাক্টররা কি করে। অ্যাক্টররা কি তার আসল চেহারা দেখায় কখনো? সে বললাম তার আরেকজনের চরিত্রে অভিনয় করে। সে বললাম তার আসল চরিত্র আপনি কখনো দেখেন না, আমিও দেখি না এই আসল চরিত্রটা কি। টমি উইলহেম তিনি বলছেন যে আমি ইচ্ছা ছিল হলিউড অ্যাক্টর হব, কিন্তু হয়েছিলেন এক্সট্রা। এক্সট্রা কি? সাইড ক্যারেক্টার। তিনি অনেকে হচ্ছে তাকে আশাও দিয়েছিলেন যে হ্যাঁ তুমি হলিউড অ্যাক্টর হবা, কিন্তু পরবর্তীতে তার বিভিন্ন টেস্ট নিয়ে তাকে এক্সট্রা একটা ক্যারেক্টার দিয়েছে। তবে সেখানে তিনি ফেল, তার জীবনের প্রথম ফেলিওর এখানে শুরু হয়। তার খুব ইচ্ছা তিনি এটা হবেন। চাকরি করতে সেলসম্যান, এটা চাকরি সেলসম্যান। চাকরির বাজারও খুব মন্দা, চাকরি চলে যায়। কি চলে যায়? টাকা পয়সা কামানোর মতো কিছুই থাকে না। দেখেন তার জীবনটা দেখেন, যেটা ধরে সেটাই শেষ। তারপর কি হয়? বিয়ে করে, তার দুটো সন্তান থাকে। সে বিয়ে করার পরে তার ওয়াইফ হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে দিতে চায়, কিন্তু ওয়াইফ হচ্ছে এখানে আবার পাশবিক একটা আচরণ করে, বলে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই আমার সন্তানের খরচ কে দেবে, আমি তোমার সাথে থাকবো না, ডিভোর্সও দিব না, কিন্তু তুমি মাসে মাসে আমাকে খরচ পাঠাবে তোমার বাচ্চাদের। লোকটা হচ্ছে ভীষণ বিপদ, সন্তানের খরচও দিতে হবে, আবার ওয়াইফকেও ডিভোর্স দিতে পারবে, আবার ওয়াইফেরও খরচ দিতে হবে। বুঝতে পেরেছেন তো? তার মানে তখন সে কি হয়, তখন সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হওয়া শুরু করে। তারপর সে তার বাবা হচ্ছে একজন প্রতিষ্ঠিত ডাক্তার, এবং তার কাছে তার সন্তান হচ্ছে একটা অকাল কুষ্মাণ্ড, অপদার্থ। এবং তার বাবা তাকে বলেই বসে তোমাকে দিয়ে জীবনে ফেলিউর ছাড়া আর কিছু হবে না। বুঝতে পেরেছেন? তার বাবা তাকে কিছু টাকা দেয়, মাসে মাসে কিছু টাকা চায় যখন ভিক্ষার মতো, তখন তার বাবা তাকে কিছু টাকা দেয়, এবং তার বাবা বলে তোমাকে আমি দিতেছি কাইন্ড অফ লাইক দিলাম চ্যারিটি। তখন সে কি করে, তার জীবনে যা কিছু একটু সঞ্চয় করেছিল তার সাথে একজন ডক্টর তামকিন নামে একজন ভদ্রলোকের সাথে পরিচিত হয়। আমরা এই লোকটাকে ভদ্রলোক বলবো না অভদ্রলোক বলবো সেটা আমরা গল্পের শেষে বিচার করবো, অথবা তাকে আমরা ফ্রড বলবো নাকি চোর বলবো না বাটপার বলবো সেটাও আমরা গল্পের শেষে বিচার করবো। এখন বিচার করার মতো আমাদের উচিত হবে না। আসসালামু আলাইকুম।
কে বলছেন? রোকনুজ্জামান। আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, ক্লাসে আছি। আমি ক্লাসে আছি, ক্লাসে। হ্যাঁ, আপনি আপনি হ্যাঁ, ক্লাস শেষ হবে 12টায়। আপনি হচ্ছে দেখেন আপনার ক্লাস কখন আছে? 11 ব্যাচে ক্লাস কখন? 10:30 একটা ক্লাস, আপনার 10:30 একটা ক্লাস আছে মনে হয়। 10:30 তো না? একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি ক্লাস শেষ করে আসছি আপনার কাছে। সরি। এখন প্রশ্ন হচ্ছে কি, এই ডক্টর টার্কিংকে আপনি কি বলতেন সেটা বিচার আমরা পরে করব। যে ডক্টর টার্কিং এর পরিচয় যেটা সেটা জেনে রাখেন, তিনি হচ্ছেন কি একজন, ধরে নেওয়া হয় যে তিনি একজন সাইকোলজিস্ট। তিনি কি একজন সাইকোলজিস্ট, এবং তিনি ধরে নেওয়া হয় যে তিনি অনেক কিছু জানেন, এবং ডক্টর টমি উইলহেম হচ্ছে গিয়ে তার সাথে গিয়ে অনেক সময় কাটান, এবং কাটাতে কাটাতে একটা সময় টার্কি তাকে একটা প্রস্তাব দিয়ে ফেলে, চলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তোমার কাছে যদি টাকা পয়সা থেকে থাকে চলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, এখান থেকে অনেক প্রফিট আসে। এবং তিনি হচ্ছে টমি উইলহেম হচ্ছে তার জীবনে যা কিছু টাকা পয়সা ছিল সেটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেয় ডক্টর টার্কিনের কথা বিবেচনা করে। তার পরবর্তীতে গিয়ে যেটা হয়, সেই টাকাটাকে গিয়ে দেখেন ডক্টর টার্কিন যেটা করেছেন, যখন বলা হয় আমার প্রফিট কই, টাকা কই, বলে যে আসবে আসবে, এবং তার কাছে বিভিন্ন গল্প শোনায়। এখন এই ডক্টর টার্কিনকে আপনি বলতে পারেন মডার্ন হিপোক্রেটস, যারা হচ্ছে কি মানুষকে বলে 500 টাকা দেয় না 1000 টাকা হয়ে যাবে, আছে না এরকম? আছে। তিনি ওই এই পাল্লায় পড়েছেন, এবং শেষ পর্যন্ত একদিন ডক্টর টার্কিন এসে বলেন যে তোমার যে টাকাগুলো ইনভেস্ট করেছিলা সব টাকাগুলো শেষ, এই টাকা থেকে আর প্রফিট আসে না। এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হন, তার জীবন আর বাঁচার জন্য আর কিছুই নেই ডক্টর টমি উইলহেমের কাছে, আর কিছুই নেই তার বাঁচার। তার যা সঞ্চয় ছিল সব শেষ। এরপর তিনি কি বলেন? এরপর বলে তার জীবনে হচ্ছে 3টা ক্লাইম্যাক্স এট এ টাইম। এই 3টা ক্লাইম্যাক্সের ভেতরে দুটো ক্লাইম্যাক্সকে আমরা দেখব হচ্ছে মাইনর ক্লাইম্যাক্স, আরেকটা ক্লাইম্যাক্সকে দেখব হচ্ছে আমরা মেজর ক্লাইম্যাক্স। তিনি যখন বোঝা যায় আপনাদের কয়টা ক্লাইম্যাক্স, এই পুরো গল্পের 3টা মেইন ক্লাইম্যাক্স, যে 3টা মেইন ক্লাইম্যাক্স হচ্ছে কি পুরো জীবনটাই পরিবর্তিত করে দেয় কার? টমি উইলহেম। সে ব্যক্তি কি করে তখন? টমি উইলহেম তখন কি করে? তখন তিনি যে কাজটা করেন, তিনি হচ্ছে প্রথমে ফোন দেন তার বাবার কাছে। তার বাবার কাছে যে ফোন দেন, এবং তিনি তার ফোন দেওয়ার পরে তিনি হচ্ছে তার বাবার কাছে সম্পূর্ণভাবে তিনি ফিজিক্যালি হচ্ছে দেখা করতে চান তার বাবার কাছে। তার বাবার কাছে যখন তিনি একটু টাকা পয়সা চান, বলেন আমার তো দুটো সন্তান আছে, কিছু ওদের জন্য কিছু করতে হবে, আপনি আমাকে কিছু টাকা দেন। তার বাবা হচ্ছে বৃদ্ধ বয়সে তার জীবনের যে সুখ, সেই সুখের ভিতর ছিল। মানুষ সারা জীবন কি করে? টাকা পয়সা কামায়, তারপর বৃদ্ধ বয়সে সে কি করতে যায়? হারামায়াজ করতে যায়। এটা স্বাভাবিক নাকি না? তিনি দেখেন যে তার বাবা হচ্ছে কি খুব বিলাসবহুল জীবন যাপন করছে, তিনি হচ্ছে বডি মাসাজ নিচ্ছেন, আর সন্তান গিয়ে তাকে বলছে বাবা কিছু টাকা দাও। তার বাবা সেই মুহূর্তে তাকে ইচ্ছা মতো অপমান করবে, এবং অপমান করে তাকে তাড়িয়ে দিবে, এবং সে টাকা ছাড়াই ফিরে আসবে। তারপর তিনি ফোন দিলেন তার ওয়াইফকে ফোন দিয়ে বললেন তুমি আমাকে ডিভোর্স দিয়েই দাও, আমি আর সইতে পারছি না, কষ্ট হচ্ছে। আর তার ওয়াইফ তাকে ইচ্ছা মতো, এরপর তার ওয়াইফ হচ্ছে তাকে ইচ্ছা মতো তিরস্কার করলো, অপমানিত করলো, কাপুরুষ বলে গালি দিল, এবং তাকে বললো যে তুমি তো তোমার সন্তানকে খাওয়াবা, সেটা কি হবে, এবং তাকে বললো যে তোমার এগেইনস্টে, এবং সে হচ্ছে খুব ঝগড়া করে তার ওয়াইফের সাথে। দুটো ট্র্যাজেডি তার জীবনে ঘটে যায়, অর্থাৎ তার ওয়াইফকে সে বলে যে আমি তোমার কাছে কখনোই ফিরবো না, এবং তার বাবাকেও সে বলে দেয় আমিও তোমার কাছে কখনো ফিরবো না, আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো। বোঝা যায়? তারপর সে কি করে? তারপর সে এবার সে খুঁজতে বের হয় কাকে? এই সাইকোলজিস্টকে, ডক্টর টার্কিন। বলছে এবার তাকে আমি খুঁজে বের করবো, এবং আমি যে তার কাছে যে টাকা পয়সাগুলো দিয়েছি সেই টাকা পয়সাগুলো এবার নিতেই হবে। তিনি খুঁজতে থাকেন ডক্টর টার্কিনকে, কিন্তু তিনি কোথাও পান। হঠাৎ করে তিনি দেখেন একটা ফিনারাল হচ্ছে, ফিনারাল মানে বোঝেন? জানাজা হচ্ছে। কি হচ্ছে? শেষকৃত্য হচ্ছে। সেখানে গিয়ে দেখে যে টার্কিন এখানে দাঁড়ায় আছে। এখন সে ভিড় ঠেলে দিয়ে টার্কিনের কাছে যাবে, কিন্তু এত ভিড় সে টার্কিনের কাছে যেতে পারে। কিন্তু সে যখন হঠাৎ করে সেই কফিনের সামনে এসে পড়ে, হঠাৎ করে সে কফিন দেখে সে ইচ্ছা মতো হাওমাও করে কান্না শুরু করে। টমি উইলহেম ইচ্ছা মতো কান্না শুরু করে, এবং সে ইচ্ছা মতো চিৎকার করে কান্না করছে, কিন্তু কেন পাচ্ছে সেটা টমি উইলহেম নিজেও জানে। আর আশেপাশে যে মানুষগুলো আছে তারা ভাবছে হয়তোবা তার এই যিনি মারা গিয়েছেন তার খুব ক্লোজ কেউ হবে, নাহলে এমন করে তো কান্নার কথা না। কিন্তু গল্পের মজাটা হচ্ছে টমি উইলহেম আসলে এই ব্যক্তিটা কে মারা গিয়েছে তাকেও চেনে।
কিন্তু তিনি এই শবদেহটা দেখে কেন কান্না করলেন, আর কেনই বা হচ্ছে তিনি নিজের ভেতর তিনি তখন বলেন যে জীবনে বাঁচার জন্য একটা মুহূর্তের প্রয়োজন। কটা মুহূর্তের প্রয়োজন? আপনার এই সমস্ত জীবনে বাঁচার জন্য জীবনে একটা লজিক দিতে হবে, হাজার লজিকের দরকার নেই। এই টমি উইলম্যান সেই কফিনটাকে দেখে সে চেনে না, জানে না, কিন্তু তাকে দেখে যে কান্না, এবং সে হচ্ছে জীবনে সে মিনিংটা খুঁজে পায়, এবং সে বলে এই কান্নাটা যখন আমি কান্নাম আমার জন্য সব কষ্টগুলো যেন বের হয়ে গেল, এবং আমার ভিতরে যে কষ্টগুলো ছিল সে কষ্টগুলো যেন আর কাজ করছে না। এবং আমি তখন তিনি সেই বিখ্যাত লাইনটা বলেন, কি লাইন? সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কি, তোমার ভিতর যা কিছু আছে এই জীবনে বেঁচে থাকার জন্য, এই যে সময়, এই যে প্রেজেন্ট যেটা আছে বর্তমান, এটাই হচ্ছে বেঁচে থাকার সময়। এটাকে সিজ কর, সিজ দ্য ডে, এটাকে নিয়ে পুঁজি করে বাঁচো। আর ফিউচার নিয়ে তুমি চিন্তা করো না, কারণ ফিউচার ইজ ফুল অফ অ্যাংজাইটি। ফিউচার হচ্ছে কি অ্যাংজাইটি, শুধু মানুষের কষ্ট দেয়। এখন গল্পটা আমি এখানে শেষ করছি, গল্পটা এখানেই শেষ হয়। টমি উইলম্যান হচ্ছে তার জীবনে বাঁচার জন্য একটা মিনিং খুঁজে পায়, এবং তিনি বলেন সর্বোচ্চ ত্যাগ করেও, মানুষ সবকিছু হয়েও যে বাঁচার যে এক মুহূর্ত, এবং বাঁচার মুহূর্তের জন্য বললো আপনার জীবনে খুব সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ দরকার নেই। যেমন তিনি একটা অপরিচিত মানুষের শেষকৃত্য দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। দেখবেন যে আপনি অনেকেই এরকম হয়, অনেক ইমোশনাল সেন্টিমেন্ট তৈরি, আপনি অনেকের আছে কাউকে আপনি চেনেন না, কিন্তু কোনো এক কারণে আপনার ভিতর থেকে এই মৃত্যু লাশ দেখে আপনার ভিতরে একটা ভঙ্গুর হৃদয়টা যেন আবার নতুন করে গর্জিয়ে ওঠে। আপনি দেখবেন যে আবার কান্না করছেন, আপনার হৃদয়টা আবার সিক্ত হয়ে যাবে। হয় মানুষ বললাম বেঁচে থাকার জন্য আপনাকে এই জন্য সবসময় কি আমরা আমাদের সন্তানদের জন্য বাঁচবো এরকম প্রশ্নটা না। এখানে সল বেলা আপনাকে এটাই বোঝাতে যাচ্ছে যে আপনার পরিবারের জন্য যে শুধুমাত্র আপনি বাঁচবেন এমন না, আপনার নিজের জন্য আপনাকে বাঁচতে হবে, আপনাকে খুঁজতে হবে আপনি কেন বেঁচে আছেন, সেই মিনিংটা আপনাকে দাঁড় করাতে হবে। আর সেই মিনিংটা দাঁড় করাতে পেরেছিল এই টমি উইলম্যান। আমি এই গল্পটার সাথে আরো অনেক কিছু আপনাদেরকে আরো বলি সারাউন্ডিং, তাহলে আপনারা বুঝবেন, সো দ্যাট আপনি হচ্ছে এই জিনিসটাকে আরো বেশি করে অ্যানালাইসিস করতে পারেন। আমরা চলে যাচ্ছি ফ্রান্স কাফকার মেটামরফোসিস। সেখানে আমরা গিয়ে কি দেখি? ফ্রান্স কাফকা বলছে মেটামরফোসিস মানে হচ্ছে আকস্মিক এক পরিবর্তন হয়। আপনারা কি কখনো দেখেছেন প্রথমে একটা প্রজাপতি হ্যাঁ সে কি ঝুপ করে কি প্রজাপতি হয়ে যায়? হয় না। প্রথমে একটা ডিম থাকে, কি থাকে? একটা ডিম থাকে, সেখান থেকে একটা লাভা তৈরি হয়, ঠিক না? সে লাভা থেকে গিয়ে তার একটা আকৃতি, আরেকটা আকৃতি তৈরি হয়, তারপর গিয়ে সে হচ্ছে কি হয়? একটা ক্যাটারপিলার। এবং সেই ক্যাটারপিলার থেকে গিয়ে আপনি এটা দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন হয়, এটা বলে মেটামরফোসিস। এই প্রসেসটাকে কি বলে? মেটামরফোসিস। আপনি মেটামরফোসিস হচ্ছে একটা বাস্তবতা আপনার জীবনে, এই যে আপনার জীবনের যে বাস্তবতাগুলো, এই বাস্তবতাগুলো হচ্ছে একটা মেটামরফোসিস। কিন্তু এই পরিবর্তনগুলো মানুষ কখনো গ্রহণ করতে চায় না, মানুষ চায় না এই পরিবর্তনগুলো তিনি গ্রহণ করতে। আমরা দেখবো ফ্রান্স কাফকার মেটামরফোসিস উপন্যাসে তিনি যে জর্জ নামে যে ব্যক্তি থাকে জর্জিয়া, সে হচ্ছে কি করছে, তিনি একটা সেলসম্যানের চাকরি করে, তার ফ্যামিলি আছে, তার বাবা আছে, মা আছে, বোন আছে। তিনি হঠাৎ করে রাতে ঘুমালো, ঘুম থেকে উঠে দেখে তিনি একটা গুবরে পোকা হয়ে গেছে, একটা গুবরে পোকা হয়ে গেছে। এবং তিনি দেখছেন যে সকাল হয়ে গেছে, কিন্তু তিনি একটা সামান্য একটা ছোট্ট গুবরে পোকা। সবাই দরজা নক করতেছে, দরজা খুলো, কিন্তু সেই দরজাটা খুলতে পারছে না। কিন্তু তিনি বলছেন আমি দরজা খুলছি, কিন্তু তার ভয়েসটা বের হচ্ছে না। একটা গুবরে পোকার ভয়েস কতটুকু বের হবে? সে বারবার বলার চেষ্টা করছে আমি দরজা খুলছি। তারপর সে যখন অফিসে যাচ্ছে না, লেট হয়ে যাচ্ছে, তার সেইখান থেকে চলে আসলো হচ্ছে কি তার অফিসের ম্যানেজার। এসে বললো যে মিস্টার জর্জিয়া, আপনি হচ্ছে গিয়ে দরজা খোলেন, আপনি আজকে অফিসে লেট এবং আপনার চাকরিটা থাকছে না, আপনার জীবন আপনার কোন। এবং সে বারবার বলছে যে আমার চাকরিটা তুমি খেও না, আমি আসছি, আমি চলে আসবো, তুমি আমার চাকরিটা খেও না। তারপর তার বোন হঠাৎ করে যখন হচ্ছে দরজা খুলে, সে অনেক কষ্ট করে দরজা খোলার পরে সে দেখে যে সেটা একটা গুবরে পোকা হয়ে বসে আছে। এবং তার বোন দেখে খুব ভয় পেয়ে, তার মা দেখে খুব ভয় পেয়ে যায়, আমার ছেলেটা একটা গুবরে পোকা হয়ে গেছে। এবং সে তার ফ্যামিলির মেম্বারগুলিকে দেখে সে হচ্ছে খাটের তলায় গিয়ে একটু লুকিয়ে থাকে, কারণ সে তার এই চেহারাটা কখনো কাউকে দেখাতে চায় না।
শুধু তার ভয়েস দেয়, এবং দেওয়ার পরে সে বলছে যে তুমি যে যে গুবরে পোকা, তার বোন হচ্ছে তিনি এবার সবাই খাবার দিয়ে গেল, তাকে দুধ দিয়ে গেল, এরপর হচ্ছে সবাই যখন বের হলো, বের হওয়ার পর সে দুধ খেতে আসে, কিন্তু সে দুধটা খেতে পারে না। গুবরে পোকা তার টেস্ট দেখে যে একদম পরিবর্তন হয়ে গেছে, সেটা তার খেতে পারে না। প্রতিদিন সকালে এসে তার বোন এসে তাকে খাবার দিয়ে যায়, এবং তিনি হচ্ছে গিয়ে চেষ্টা করে খাওয়ার, কিন্তু সে এটা খেতে পারে, কারণ সে সামনে একটা গুবরে পোকা। এবং তার বাবা এটা জানতে পারে যে সে একটা গুবরে পোকা হয়ে গিয়েছে, এবং সবাই বড় বড় শুরু করেছে যে ও স্যামসন তো আমার একটা বোঝা হয়ে গেছে, এই গুবরে পোকাকে কি করা যায়, এই গুবরে পোকাকে মানুষ কি বলবে, এই ছেলেটা একটা গুবরে পোকা। তখন এই ছেলে হঠাৎ করে একদিন যখন ঘর পরিষ্কার করছিল, তোর বাবা মা আর বোন এসে কি করলো, ফার্নিচার গুলোকে সবগুলোকে সরিয়ে দিচ্ছে, যাতে ও যেটা একটা গুবরে পোকা সে যাতে মুভ করতে পারে। ফার্নিচার গুলোকে সব নিয়ে গেল যাতে সে তার রুমে এভাবে থাকতে পারে। এই রিমা মনোযোগ দেয়, সে কি করে, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে ফার্নিচার গুলোকে সরিয়ে দেয়। এই ভদ্রলোক হঠাৎ করে তারপর লাফিয়ে লাফিয়ে একটু কিচেনে চলে যায়। কিচেনে যাওয়ার পরে তার বাবা যখন ঘরে এসে ফিরে, সে ভাবে যে তার এই গুবরে পোকা স্যামসন নিশ্চয়ই হচ্ছে কি তার মায়ের সাথে কোনো ঝগড়া করেছে। সে কি করে, একটা আপেল নিয়ে তার বাবা গুবরে পোকার দিকে ছুঁড়ে মারে, এবং সে খুব ব্যথা পায়। তারপর সে হচ্ছে কোনো রকম করে বিছানায় চলে আসে। দেখেন এখানে আপনারা বলছি, আপনারা তো গুবরে পোকাই ভাবছেন, তো বুঝবেন তারপর কি। তারপর হচ্ছে গিয়ে তার বোনের জন্য হচ্ছে বাসা ভাড়া নিতে আসে। এই যে তার বাসাটা আছে, সেটা একটা রুম হচ্ছে তার হচ্ছে ভাড়া দিতে আসছে। এখন ভাড়া দিতে আসার পরে দেখে কি, এই গুবরে পোকা কোথা থেকে যেন চলে এসে কথা বলতেছে। এই ভাড়াটি তো ভয় পেয়ে গেছে, আপনাদের এই বাসাতে থাকা যাবে না, ভয়ঙ্কর জিনিস। ভাড়াটিও চলে গেছে, আর তার বোন হচ্ছে খুব রাগ করছে। এরপর তার বোন বললো কি, আমরা আর এই বোঝা বইতে পারবো। তার মা বলল ঠিক, আমরা আর এই বোঝা বইতে পারবো। এবং এই সে হচ্ছে এই কথাটা শুনে তার বোঝা, তার বোন, ভাই, তার বোন, বাবা, মায়ের যে কষ্ট শোনার পরে তিনি হচ্ছে গিয়ে সে রাতে তিনি হচ্ছে গিয়ে আত্মহত্যা করেন, অর্থাৎ সেই গুবরে পোকা নিজে নিজে জীবন দিয়ে দেয়। তিনি মারা যান, এবং মারা যাওয়ার পরে শোনা যায় তার বোন বলছে এবার আমার বিয়েটা হবে। তার বাবা বলছে ভালোই হয়েছে, আর তার মা কি বলছে, বলতে যাক এবার আমরা অন্য জায়গায় চলে যাই, ওকে কোন রকম পার করে এই লাশটা। আপনি যদি এই মেটামরফোসিসের বাস্তবতা চিন্তা করেন, আপনি আপনাকে পাবেন। আপনি যদি সমাজে একটা গুবরে পোকা, আপনি যদি আজকে বিকলাঙ্গ হয়ে যান, আপনি দেখেন আপনার ফ্যামিলিতে আপনার দাম আছে, চিন্তা করে দেখেন। এই মেটামরফোসিস এই গুবরে পোকার গল্প না, এই মেটামরফোসিস হচ্ছে একটা সমাজে পুরুষের গল্প, যে পুরুষ যদি সমাজে বিবর্জিত হয়ে যায়, সেই মানুষের দামটাকে আদৌ থাকে, ফ্যামিলিতে কি তার দাম আদৌ থাকে, তার ওয়াইফ কি তার কাছে থাকবে, তার মা কি তাকে তার আগের মতো ভালোবাসবে? চিন্তা করে দেখেন, এই হচ্ছে মেটামরফোসিস। আপনি যখন একটা বোঝা হয়ে যান, সে বোঝাটা দেখবেন হয়তোবা 2 দিন আপনার পরিচর্যা হবে, 3 দিন আপনার জন্য খাবার হবে, 4th দিন আপনাকে বলবে তুমি একটা বোঝা হয়ে গেছো। বলছে জীবনের কঠিন সত্যটা মানুষ মেনে নিতে চায়। যে মানুষ সারা জীবন তার পরিবারের জন্য সময়টা ব্যয় করে দেয়, সে পরিবার একদিন এসে তাকে বলে না আপনারা মানে না নাই না, বাস্তবতা হচ্ছে খুবই কঠিন। সন্তানের কাছে তার বাবা হয়ে যায় অপ্রিয় বস্তু, মায়ের কাছে তার সন্তান হয়ে যায় একটা খেলনার পাত্র। আজ খেললাম, খেলবো না, সবকিছু যেন এক। এই যে মেটামরফোসিস বাস্তবতা, এটা আপনার কাছে মনে হচ্ছে এটা একটা গুবরে পোকা না, এটা একটা গুবরে পোকা না, এটা একটা মানুষের গল্প, এটা একটা মানুষের গল্প, যে মানুষের জীবনে যে মেটামরফোসিস হয়, এই যে পরিবর্তনগুলি হয়, আপনি শেষ
যদি আপনার বাবা মারা গিয়ে থাকে, আপনার মা মারা গিয়ে থাকে, শেষ কবে কেঁদেছেন আপনার বাবার কবরে গিয়ে? কবে তার জন্য দোয়া করে আসেন? মিথ্যা কথা বলে লাভ নেই। আপনি সমাজে আপনি অনেক সময় পান, মানুষ আপনার একটা এক্সকিউজ দিয়ে ফেলে আমি সময় পাচ্ছি না, আমার বাবাকে মনে করতে পারতেছি না। বাবাকে কেন মনে করতে হবে? যে জিনিসটা মনে থাকে সেই জিনিসটা মনে করার কি আছে? আপনি আয়োজন করে মনে করার কিছু নেই তো। মানুষ এখন আয়োজনে ব্যস্ত, দেখেন সবকিছু করতে চায়, আয়োজন করে একটা মনে করতে চায়, ছবি টানিয়ে তাকে একটু মনে করতে চায়। হ্যাঁ, সত্যি নাকি মিথ্যা? বাস্তব। তারপর চলে যাবে, এবার আউটসাইডারে চলে যাচ্ছি। দেখেন আমি বললাম আপনাদেরকে কেন বলছি, সো আপনি রিলেট করতে পারেন। পরীক্ষার খাতা যখন লিখবেন রিলেট করবেন, যত রিলেট করবেন তত আপনার স্ক্রিন করে মনে হবে যে আপনি পড়েছেন। আলবার্ট ক্যামুস তিনি যখন লা স্ট্রেঞ্জার, সে যখন আউটসাইডার বইটা লিখছে, সেখানে কিন্তু আরেকটা বিভীষিকা, সেখানে কিন্তু একদম মেটামরফোসিস থেকে আরো চমৎকার বাস্তবতা। মেটামরফোসিস তো হচ্ছে মানুষের একটা স্তর জীবনে, ঠিক না? এবার চিন্তা করেন তো আপনি কোন কোন স্টেজে থাকেন। এবার চিন্তা করেন তো আপনি একটা শিশু, আপনি সেই শিশুর পরে হয়ে গেলেন কি একটা যুবক, সেই যুবকের পরে কি আপনি একটা পরিপক্ক পুরুষ, তারপর কি আপনি একটা বৃদ্ধ মানুষ, তারপর জীবনে কি টানতে পারবে? টানতে পারে না, টানতে পারে হয়েছে না? টানতে হবে হয়েছে। এরপর দেখেন আউটসাইডারে কি কি মিস্টার মেয়ারসন, তিনি অফিস করছেন, তিনি একটা চিঠি পেলেন যে তার মা মারা গেছে। এখন তিনি সিদ্ধান্ত নিতে ঢুকছেন, মা মারা গিয়েছে, আমি কি যাব? যাও, মা মারা গেছে, মারা গেছে আমার। তারপর সে চিন্তা করে দেখলো না যায়, না যায়, মাকে দেখে আসে। সে অফিসের বসকে জানালো আমার মা মারা গিয়েছে, আমাকে ছুটি দিতে হবে। অফিসের বস তো স্বাভাবিকভাবে যদি আপনার মা মারা যায় আপনাকে তো অবশ্যই কি করবে, সফট কর্নার দেখাবে, ঠিক না? সে ছুটি নিল, ছুটি নিয়ে সে মায়ের কাছে যাচ্ছে, মায়ের শেষ কৃত্যটা করে আসে। যাওয়ার পরে গিয়ে দেখে সবাই হচ্ছে গিয়ে কালো ড্রেস পরে বসে আছে, কিন্তু মেয়েটা এখন ভাবছে আমি কি কালো ড্রেস পরবো, আমি কি শোক পালন করবো, অথবা আমি যদি শোক পালন করি কেন পালন করবো, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমার তো কোনো ফিলিংস হচ্ছে না, কি করবো? বলে যাচ্ছে ঠিক আছে, মানুষ যেহেতু চাইছে সে একটা হ্যাট পরে, হ্যাট পরে কোনো সে দেখে তার মায়ের লাশ সামনে আছে, সে সেখানে বসে সিগারেট খাচ্ছে, সে তার মায়ের সামনে লাশের সামনে বসে সিগারেট খাচ্ছে, কিন্তু তার মধ্যে সে চিন্তা নেই তার মায়ের লাশ। সবাই যখন লাশ নিয়ে খুব ব্যস্ত, সবাই চিন্তা করছে যে কে নিবে এই লাশটাকে আর কে হচ্ছে বহন করবে। যখন তার সন্তানকে চাচ্ছেন তখন দেখেন যে এই লোকটা বের হচ্ছে, তখন একজন বলে বসে তুমি সেই সিগারেট খাচ্ছ, তোর মায়ের মানুষ অবাক হয়ে যায়। এবং সে তখন বলা শুরু করে তার নিজের ফিলোসফি থেকে, সে আলবার্ট ক্যামুস বলছে যে মৃত্যু বলে কি আদৌ কিছু আছে, অথবা জীবন বলে বা কিছু আছে, আমি জানি। সে বলে যে সেদিন মাকে যখন সে বিদায় দিয়ে আসলাম, তারপরে যখন আমি অফিসে ফিরলাম, বিষয় হচ্ছে আমি আমার মিস্ট্রেসের সাথে গিয়ে মুভি দেখতে গিয়েছি। সে কোথায় গিয়েছে? মুভি দেখতে গিয়েছে। সে মুভি দেখতে যাচ্ছে, মুভি দেখলো, সে মুভি দেখার পরে সে তাও কি যেন তার মুভি দেখে কমেডি মুভি, কি মুভি দেখছে? কমেডি মুভি। তো মিস্টার মেয়ারসন সে যখন রাগের বসে কথার যুদ্ধে, বাক যুদ্ধে এসে একজন আরবকে মেরে ফেলে, গুলি করে। একদিন সে কি করে, রাগের বসে একজনকে মেরেই ফেলে, শুট করে। এবং শুট করার পরে সে যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে কি বুঝে, কোন বুঝে সে কি করে, সে মৃত লাশটার উপরে আরো বেশি করে গুলি চালায়, যতগুলি গুলি সবগুলি গুলি চালায় মৃত লাশটার উপরে। একটা মানুষ একটা গুলি করলে মারা গেছে শেষ, কিন্তু সে কি বুঝে জানি সেই লাশটার উপরে আরো কতগুলো গুলি চালায়। এবং চালানোর পরে যখন তাকে জেল হাজতে নেওয়া হয়, তখন জিজ্ঞেস করার জন্য কেন হয়েছে, আমি নিজেও জানি না কেন বললো। তার
তারপর তাকে যখন বলা হলো তুমি বাইবেল নিয়ে শপথ শপথ তুমি যে পাপ করেছো সেই পাপের জন্য কি তুমি অনুশোচনা করো। সে বলে যে বাইবেল কি, আপনি বাইবেল নামে কিছু বিশ্বাস করো, বলছে তুমি জেসাস ক্রাইস্টকে বিশ্বাস করো না, বলে আমি কিছুই বিশ্বাস করি, বলে তুমি জীবনকেও বিশ্বাস করো না, আমি জীবনকে বিশ্বাস করি, বলে তুমি তাকে মারা যাবে, তোর পাশে হবে, আমি কিছুই বিশ্বাস করি না, হবে। সেটা খুব যিনি জাজ থাকে সে খুব আফসোস করে, এই কেমন মানুষ, এই কেমন মানুষ যার কোনো অনুভূতি নেই, তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু সে বলছে অদ্ভুত। তখন ওই জাজ যখন তার বিচার করে, যেহেতু তিনি একজন মার্ডারার, বলে মিস্টার মেটসো তোমার সব ইতিবৃত্ত ঘটিয়ে দেখা হয়েছে, তোমাকে আজকে মৃত্যুদণ্ড এই জন্য দেওয়া হচ্ছে, অথবা তোমাকে মৃত্যুদণ্ড আজ এই জন্য দেওয়া হচ্ছে না কারণ তুমি একজনকে খুন করেছিলে, তোমার মৃত্যুদণ্ড আজকে এই জন্য দেওয়া হয়েছে কারণ তুমি তোমার মায়ের মৃত্যুর সময় এক ফোঁটা চোখের জল ফেলো, এই জন্য তোমাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তুমি কত বড় পাশা বলছে তুমি, তোমাকে মৃত্যুদণ্ড এই জন্য দেওয়া হয়নি যে তুমি কাউকে মার্ডার করেছো, তোমাকে মৃত্যুদণ্ড এই জন্য দেওয়া হয়েছে কারণ তুমি তোমার মায়ের মৃত্যুর সময় এক ফোঁটা জল ফেলো না, এবং তুমি যেটা করেছিলে সেটা হচ্ছে তুমি কমেডি মুভি দিয়েছিলে, মানুষ শোকে থাকে। এখন এই মেসরকে যখন আপনি বিচার করবেন, কোন মাপ কাটিয়ে তাকে বিচার করবেন, কি বলবেন তাকে, নির্দয়বান, কি বলবেন তাকে, সমাজ তাকে শুষে ফেলেছে, কি নামে তাকে ট্যাগ করবেন, পাগল বলবেন, বলেন সাইকো বলবেন, বলেন। কিন্তু আপনার কাছে যখন মনে হচ্ছে যে এই ব্যক্তিটা হচ্ছে সাইকো, এই ব্যক্তিটা হচ্ছে এমন, কিন্তু বাস্তবতা আপনি কি কখনো নিরিখে, বাস্তবতা নিরিখে কি কখনো তাকে মেপে দেখেছেন যে মেটসর নামের যে ভয়াবহ আছে, মেটসর নামে যে ভয়াবহ মানুষটি, সেটা আপনার ভেতরে আপনি লালন পালন করেন, আপনি তো সমাজকে ফেক ইমেশন দেন, ফেক ইমোশন দেন, আপনি হাওয়া করে আপনার মায়ের মৃত্যুতে কাঁদেন, কিন্তু আদেও আপনি মায়ের মৃত্যুতে কাঁদতে চাননি, আপনি তো এখন খুশি হয়েছেন, কান্না করে দেখাচ্ছেন কারণ মায়ের জায়গা জমিটা আপনি ভোগ করবেন। সত্যটা জানেন, আপনার ভিতরে যে পাশবিক তুমিটা আছে, সেই পাশবিক তুমিটা কি সমাজ কখনো জানে? জানে? আপনি আপনার বাবার মৃত্যুক্ষণের জন্য অপেক্ষা করে না, বাবার মৃত্যু কখন বাবার মৃত্যু আপনি সবকিছু মেটসরকে আমি আপনি অনেক নামে ডাকতে পারি, কাপুরুষ নামে, পাগল নামে, ছাগল, যা খুশি তাই ডাকতে পারি, কিন্তু এই মেটসরকে কে তৈরি করছে? সমাজ তৈরি করছে। এই মেটসরকে কে তৈরি করছে? সোসাইটি তৈরি করেনি, সে সোসাইটি তৈরি করেছে, কারণ মেটসরের মতো মানুষের জন্য ইমোশনের কোনো জায়গায় রাখেনি সমাজ। সমাজ কখনো মেটসর নামে মানুষটাকে মানুষ বলে গণ্যই করে। সমাজ কখনো মেটসরের ভালো লাগা অথবা ভালো থাকা এটা কখনো চিন্তাই করে। সমাজে মেটসর আবেগ বোঝার আগে তাকে দায়িত্ব নিতে হচ্ছে। আপনি দেখেন আপনার শোল্ডার, আপনি যে দায়িত্বগুলি নিয়েছেন, যে দায়িত্ব আপনার নেওয়ার কথা ছিল না, আপনার এখন কথা ছিল অন্য কিছু করা, কিন্তু আপনি দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ আপনার বয়স হওয়ার আগে আপনার শোল্ডার, আপনার যে কাঁধের দায়িত্বের কাঁধ, সেই কাঁধ হচ্ছে দায়িত্ব লোডে ফেলেছে, এবং আপনি সমাজে আপনার জন্য যেটা দেওয়ার কথা ছিল সমাজ আপনাকে সেটা দেয়নি, কিন্তু সমাজ যখন আপনার কোনো বিপদ পায় তখন তো এই সমস্ত খুঁজে পাওয়া যায় বাইরে টমি উইলহ্যাম যে এত কষ্ট করছে, কই সমাজ তো তাকে একটু দাঁড় করানো, সমস্ত তাকে একটু দেখলো না। মেটসর যে আবেগের আপ্লুত হয়ে, সে যে আবেগ শূন্য একটা মানুষ, সে যে জীবনের মানে খুঁজে বেড়াচ্ছে, কই কেউ তো একটু চিন্তা করলো। আপনি বললাম তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, আপনি বললাম তাকে তার মায়ের মৃত্যুতে কাঁদেনি। মানুষ কি, আচ্ছা মানুষকে এমন হয়, দেখেন পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে, হয়তো তার আবেগটাকে আপনি কান্না দিয়ে কি মানুষের আবেগ প্রকাশ হবে। পৃথিবীতে এরকম অনেক মানুষ থাকতেই পারে যিনি হচ্ছে আবেগটাকে হোল্ড করে, তিনি এক্সপ্রেস করে। সব কান্নাই কি আসল আমাদের আবেগের কি অনুদিত ভাষা? সব কান্নার জল?
সব কান্নাই কি আসলে সত্যি, নাকি কিছু কান্না রয়ে যায়, এই কান্নার অন্তরালে থাকে হচ্ছে থাকে মানুষ বোঝে না। মানুষ নামের এই জটিল সমীকরণ, মানুষ নামের এই জটিল সমীকরণটা সলভ করাটা খুবই ডিফিকাল্ট। আমরা কবে যে সলভ করতে পারবো সেটাও আমরা জানি না। কিন্তু সমাজে যে বাস্তব ঘটনাগুলি দেখছেন, বাংলাদেশে তো এরকম অনেক হয়েছে, বাবা তার ছেলেকে মেরে ফেলেছে, ছেলে তার বাবাকে মেরে ফেলেছে, হয়েছে না ঘটনা? হয়েছে না? হচ্ছে, হবে, এটাই তো বাস্তবতা, নাকি না? এটাই তো মেটামরফোসিস। এইভাবে কিন্তু দেখেন, এই তিনটা গল্পের ভেতরে তিনটা একদম সমসাময়িক উপন্যাস। আলবার্ট কামুস হচ্ছে একজন ফ্রেঞ্চ, তিনি ফ্রান্সের লেখক, নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু নোবেল প্রাইজ নেননি, জঙ্গল সার্টার নোবেল প্রাইজ পেয়েছিলেন নিবেন। তারা প্রশ্ন করেছিলেন, আমার জীবনের যেখানে অর্থ আমি খুঁজি, তাদের এই দর্শন থেকে তাদের আসছিল ফিলোসফি এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ। আমার জীবনের অর্থ যেখানে আমি খুঁজি, সেখানে নোবেল প্রাইজ অথবা যে পুরস্কার, সেটার মূল্য কি? আপনারা একটা জিনিস করবেন, দেখবেন মিথ অফ সিসিফাস নামে একটা মিথ আছে গ্রিক মিথ। সেখানে থেকে দেখায় মিথ অফ সিসিফাস কি হচ্ছে, প্রতিদিন সকাল বেলায় সে হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে একটা বিশাল বড় পাথর পাহাড়ের উপর ওঠায়। যখন সন্ধ্যা ঘনিয়ে নামে, এই পাথরটা আবার পড়ে যায়। সে আবার সকালবেলা উঠে এই পাথরটাকে আবার হচ্ছে ওঠায়। সন্ধ্যা যখন নামে, আবার এই পাথরটা পড়ে যায়। সন্ধ্যা হয়ে যায় তার এই পাথর উঠাতে। আবার যখন সন্ধ্যা শেষ হয়, সন্ধ্যা যখন নামে, তখন আবার এই পাথরটা পড়ে যায়। এগুলো হচ্ছে মিথ অফ সিসিফাস। সিসিফাস হচ্ছে এই কাজ, এটা ছিল তার কাজ, প্রতিদিন এই কাজ করতে। কিন্তু এই মিথের সাথে আপনার আমার জীবনে একটা চরম বাস্তবতা আছে। কি বলেন তো? রোবটিক জীবনযাপন। আপনি একই কাজ প্রতিদিন করে যাচ্ছেন, হিসাব করে করছেন না? সে একই কাজ, সকালবেলায় উঠে ওই পাথরটা ওঠা, আবার দেখেন পাথরটা নেমে গেছে, সকালে ঘুম থেকে ওঠেন, আবার ওই পাথরটা ওঠা করেন। আধুনিক মানুষের জীবন হচ্ছে এই সিসিফাসের জীবন। কোনো রস নেই, কোনো কষ্ট নেই। মানুষ হচ্ছে সেই মানুষ তো হচ্ছে কি যে হৃদয়, আমরা যে বলি মানুষের হৃদয়ের কথা, সেই হৃদয়, মানুষ এখন প্রত্যেকটা মানুষ এখন হৃদয়হীন যদি কাউকে বলিও আমরা, খুব ভুল হবে। কিন্তু হৃদয়হীন হতে কি মানুষ চেয়েছিল কখনো? কখন কি মানুষ চেয়েছিল মোবাইল দেখে? হৃদয়হীন মানুষ, এই যে হৃদয়হীন মানুষ আমরা হয়েছে, কে করেছে আমাকে হৃদয়হীন? সমাজ করে। সমাজ কি কখনো কেঁদেছিল যেদিন আমি হুঙ্কার দিয়ে কাঁদছিলাম আর বলছিলাম আমার বাবাকে বাঁচাও? সমাজ কি কখনো ভেবেছিল আমার বাবা অ্যাম্বুলেন্সে যাচ্ছে মৃত্যু সজ্জায়, কিন্তু ভিআইপি রোড পাস হচ্ছে? সমাজ কি ভেবেছিল আমার বাবা যে সেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? আমার তো বোঝা উচিত ছিল এটাই বাস্তবতা। সে বাস্তবতার কথাটা তো বলছি। সমাজ হচ্ছে গিয়ে মানুষের একটা কল্পনা সৃষ্টি। সমাজ হচ্ছে গিয়ে মানুষ, এই সমাজে কোনো জীবন নেই, মানুষ এটাকে জীবন দিয়েছে। সমস্ত মানুষের সমাজে কোনো জীবন নেই, মানুষ হচ্ছে সমাজে জীবন দিয়েছে। বুঝতে পেরেছেন? মানুষ হচ্ছে সমাজকে মানুষ দেখেন, সবাই যে বাস্তবতা মেনে নিতে পারবে এইটা তো আমরা মানতে পারবো না। সবাই পারবে না, সবাই পারে না। যদি সবাই বাস্তবতা মেনে নিতে পারতো তাহলে বেশ। কারণ মানুষ বাস্তবতা মেনে নিতে পারে না বলেই তো মানুষের কল্পনার জগতে বসবাস করতে চায়। মানুষের গাড়িতে, মানুষের বাড়িতে, মানুষের বিলাসবহুল জীবনযাপন করে। যদি মানুষ সত্যি বাস্তবতা মেনে নিতে পারতো, তাহলে মানুষ কি তার এই পৃথিবীর জন্য কিছু করতো? মানুষ যদি সত্যি বিশ্বাস করতো, মৃত্যু বলে যে কঠিন যে একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা আমাকে আর আপনাকে সবাইকে খেতে হবে, তাহলে কি আর এত কিছু থাকতো?
এত ভেদাভেদ থাকতো, এত সমাজ, এত শ্রেণী কিছু থাকতো? মানুষ সে বাস্তবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে অনেক আগে। মানুষ তার একটা কল্পনা জগৎ সৃষ্টি করেছে, সেই কল্পনা জগতে সে যাকে চায় তাকে হিরো বানায়, আর যাকে চায় তাকে ভিলেন। বুঝতে পেরেছেন? এই টমি উইলহেম তিনি হয়তো জীবনের মানে খুঁজে পেয়েছেন, তিনি হয়তো বেঁচে থাকার অর্থটা খুঁজে পেয়েছেন, কিন্তু মিরসল পায়নি। পায়নি। এই লোকন, আমি তো ক্লাস শেষ না করে আসতে পারবো না, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার এটা 12টা থেকে শেষ হবে, একটু ওয়েট করেন। আপনি তো ফোন দিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন যে আপনি এই যে মেরসলের কথা বললাম আর জর্জের কথা বললাম, এই যে এই দুইটা ব্যক্তি মেটামরফোসিসে ওই লোকটার কি দোষ? ওর তো কোনো দোষ নাই। আপনি যে জীবনে একটু সকালবেলা উঠে হঠাৎ করে ঘুম থেকে উঠতে দেখতে পারেন আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, হয় না? আপনি দেখলেন যে আপনি শক্তি পাচ্ছেন না, আপনি বিছানা থেকে উঠবেন। কদিন আপনার ওয়াইফ দেখবে, কদিন আপনার ওয়াইফ আপনাকে নিয়ে ওয়াশরুমে যাবে? চিন্তা করেন না। মানুষ বাস্তবতা যখন চলে আসে তখন মানুষ আস্তে আস্তে সেটাকে দূরে ঠেলে দেয় যে আমি তোমাকে এটা চাই। বাস্তবতা তো এটাই সত্য যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন, আপনার পরিচর্যার জন্য একটা মানুষ দরকার না? আপনি যদি বিছানা এমন যদি হয় যে আপনি ওয়াশরুমে যেতে পারেন না, কি করবেন? হয় না? বৃদ্ধ বাবা, বৃদ্ধ মায়ের হয়নি, হয়েছে। কিন্তু আমরা কি এটা শুধু বৃদ্ধ জীবনে দেখেছি না? এই গল্পটা, এই কথা, এটা আপনি যে কোনো একটা মানুষ আপনার সাথে আগামীকাল হয়ে যেতে পারে, আমার সাথে আগামীকাল হয়ে যেতে পারে। আমার সন্তান আমাকে যখন দেখবে তার বাবা বিছানা থেকে উঠতে পারে না, সেই সন্তান কি ভাববে? সে ভাবে আমার জন্য তার কোনো খেয়াল নাই, আমার শেষ। হয়তো সে বলেও বলতে পারে তার মাকে, আমাদের একটা নতুন বাবা এলো, বলতে পারে। কারণ সে সন্তানের মন, সে ছোট্ট শিশুর মন তো আপনি আর আমি কন্ট্রোল করতে পারবো? সে কি আর বোঝে তার বাবা যে বিছানায় শুয়ে আছে একটা কারণ? সে কি বোঝে? সে তো বোঝে শুধুমাত্র লাল নীল বাতি জ্বলবে, যে এটা এনে দেবে সেই তার বাবা। তার তো একটা ইকুয়েশন নাই আছে। বাস্তবতাগুলি শিখতে হয়, বাস্তবতাগুলি জানতে হয়, বুঝতে হয়। সে কষ্টগুলো আমরা কেউ মেনে নিতে পারি, আর কেউ মেনে নিতে পারি। মেরসল্টের যে কথা হয়েছে, মেরসল্টের ভাগ্যে যে দুর্ভাগ্য হয়ে এসেছে সেটা তার নিজের ভাগ্য, সে নিজেই রচিত করেছে। কারণ তার কাছে জীবন আর মৃত্যু বলে কোনো কিছু নেই। তার কাছে সিগারেটের ধোঁয়াও যা, সে বলছিল একটা সময় একটা কমেন্টই করে থাকে। সে বলে সে যখন জেলের ছোট্ট রুমে আছে সেখানে একটু সূর্যের আলো আসে সামান্য, তখন সে বলে ওঠে এই ফিলিংসটা তো আগে পাইনি। বাহ, জেল জায়গাটা খুব সুন্দর, সূর্যের আলো আসে, আমি সেখানে দাঁড়িয়ে স্মোক করি। তার কাছে এই ফিলিংসটা খুব মজা, অদ্ভুত ফিলিংস। তার ওয়াইফ যখন তাকে বলে, তার মিস্ত্রি যখন তুমি আমাকে বিয়ে করবে না, চলো বিয়ে করবে, বলছে বিয়ে কেন? আর আমি যে তোমাকে পছন্দ করি অথবা ভালোবাসি, এটা তুমি কিভাবে বুঝতে? আমার কাছে তো এরকম কিছু কাজ করে না। মানুষ থাকতেই পারে, কেউ হয়তো আপনাকে ইমোশনটা খুব চমৎকার করে বোঝাতে পারে, আর কেউ আছে ইমোশনটা একদম বোঝাতে পারে না। বলে না যে আমি না তোমাকে বোঝাতেই পারছি, বলে না নাকি? বলে না আমি আসলে এটা বোঝাতে চাচ্ছি। বলছে না না না, কি বোঝাতে চাচ্ছি আসলে? দেখুন, মানুষ তো সব বোঝে, মানুষকে আদৌ সব বোঝে? মানুষের জীবনটাই বোঝে। তার মানে টমি উইলহেম জীবনের একটা বাস্তবতা খুঁজে পেয়েছে বেঁচে থাকার জন্য। তারপর কি নিজের ভেতর না, নিজের জন্য না, একটা শবদেহ থেকে তিনি একটা কফিন থেকে মানুষ দেখে কি কান্না, অর্থাৎ তিনি হয়তো অনুতপ্ত হয়েছেন। তার ভিতরে সেই রিফ্লেকশনটা এসেছে যে আমার জীবনটা এমন করেই চলে, হয়তো আমিও একদিন সেখানে সাহায্য থাকবো। অথবা সে ভেবেছিল যে এটাই কি বেশি না, যে এই মানুষটা যে শুয়ে আছে সে তো চলে গেল, কিন্তু আমি আজকে এখনো যাইনি, আমার বেঁচে থাকা এখনো আছে।
সেজন্য সে বলে ফেলেছিল ভবিষ্যৎ নিয়ে ভেবো না, দ্য ফিউচার ইজ ফুল অফ অ্যাংজাইটি অ্যান্ড সিজ দ্য প্রেজেন্ট, তুমি এই প্রেজেন্টটাকে গ্র্যাব। অতীত নিয়ে ভেবো না, কারণ অতীত যেটা তোমার থেকে চলে গিয়েছে সেটাকে তুমি আর কখনো খুঁজেই পাবে না। বুঝতে পেরেছেন? আর পিএসএ নেট তো খুব চমৎকার করে বলেইছিল যে দ্য পাস্ট ইজ নাথিং বাট প্রেজেন্ট ইন দ্য প্রেজেন্ট। বলেছে অতীত তো আসলে কিছুই না, অতীত হচ্ছে গিয়ে প্রেজেন্ট, উপস্থিত আছে কিসে? বর্তমান। আপনি তো অতীতের নিরিখে এসে আপনার বর্তমান তৈরি হয় নাকি না? সেই জন্য পিএসএল বলেছে যে the past is nothing but itself is present in the present. অবশ্য বাংলাতে একটু প্রবাদ আছে যে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানের কাজ। এইটা একটু বাংলা বলতে হবে। আর যদি আমি পুরো আমার ইসলামিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে তো অবশ্যই, কারণ ভবিষ্যৎ আমার কাছে অনিশ্চিত। এবং দেখবেন কি আপনাকে সবচেয়ে আপনার ঘুম হারাম করে দিয়েছে কে? কে হারাম করে দিয়েছে? কি হবে কাল, ঠিক না? নাকি না? কে আপনার ঘুমটা হারাম করেছে? ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎকে কি আপনি পাবেন এখন যে একটা 2-3টা কষে চড় দিবেন? দাঁড় করাতে পারবেন? পারবেন। কিন্তু এই ভবিষ্যৎ খুব ভয়াবহ। হয় না, ভাবনা ভাবাই যে জ্ঞানের কাজ হবে, এটা মানুষ বলে। আসলে এটার মিনিংটা এমন ছিল, মিনিংটা হয়তো ছিল এরকম যে তুমি আগামী দিনে চিন্তা করেও বেঁচে থাকো। আগামী দিনে চিন্তা করাটাও তোমার জন্য উচিত। মানে বর্তমানটাকেই বেঁচে থাকতে থাকতে কিন্তু আগামীকাল যে খাওয়ার জন্য কিছু রাখতে হবে সেটাও চিন্তা করো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মানুষ বেঁচে থাকার, মানুষ যে বেঁচে থাকে, দেখেন আপনি রাতের বেলা যখন ঘুমান আপনি তো নিয়ত করেই ঘুমিয়েছেন সকালে যে নাম স্যারের ক্লাসে এসে করবেন, আপনি তো এই নিয়ত করে আসেন নাই যে যদি আমার রাতে মৃত্যু হয়, করেছিলেন? আপনি এটা করিনি। এখন যদি আমি জ্বালানি সাশ্রয় না হই, আমি ভবিষ্যতে তো ব্যাকআপ হবই, এটাও তো আমার পরে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়েছে। এটাও তো আমার দেউলিয়া হওয়ার আগেই তো আমাদের দেশ ধ্বংস হয়ে যায়, সেটা কি হবে? এখন ঠিক যেমন দেখেন ভবিষ্যৎ হচ্ছে গিয়ে এতটাই অনিশ্চিত, পৃথিবীতে সবচেয়ে কোন ভবিষ্যৎটা সবচেয়ে সুনিশ্চিত? সেটা হচ্ছে মৃত্যু। আর বাকি যা কিছু আছে আমরা যা কিছু দেখি ভবিষ্যতের জন্য এটা করিনি ওটা করিনি। দেখেন সে বললাম যত রিজার্ভ জমিয়েছে, সে বললাম আগামীর জন্যই জমিয়েছে, কিন্তু এই আগামীটাই তারা একদিন বড় টিপে ধরছে, কারণ এই আগামীটা এত দেরি হবে, আগামী সেটা তো বুঝছে, আগামীটা যে এত দেরি হবে সেটা তো সে বুঝছে। আমি আর আপনি তো, আমার আপনার উচিত কি প্রতিদিন ভাবা কি আগামীকালই হচ্ছে পৃথিবীর শেষ দিন, অথবা এই মুহূর্তটাই হচ্ছে কি শেষ মুহূর্ত, ঠিক না? কিন্তু তবুও কি আমি আর আপনি কি সেই শেষ মুহূর্তের কথা ভাবি? ভাবি। আমি ভাবি আগামী আরো অনেকগুলো এপিসোড আসবে, ঠিক না? আমি আপনি চিন্তা করি, মানুষ তো, মানুষ বেঁচে থাকতে চায়, খুব চায়। কে চায় বলেন আমাকে? কে চায় যত কষ্টই হোক? যে জীবনে দেখে নিয়েছে যে ময়লা কুড়ায়, সেও চায় আমি বেঁচে থাকি, এবং সেও চায় আরো বেশি ময়লা করুক, আমি আরো বেশি ময়লা করব, তবুও একটু বেঁচে থাকি, চায় না? স্বাভাবিক। কারণ আপনি চিন্তা করেন যে আপনি কেন বেঁচে আছেন জীবনে, না এই জিনিসটা আপনার ভেতর থাকতে হবে যে আপনি কেন বেঁচে আছেন, আপনার জীবনের উদ্দেশ্যটা কি। আপনি যেদিন থেকে আপনার জীবনের উদ্দেশ্যটাকে সেট করে ফেলতে পারবেন, সেদিন দেখবেন যে আপনার কাছে জীবনটা খুব আনন্দ, জীবনটাকে দেখবেন যে আপনি নতুন করে আপনাকে ভাবাবেন, আপনি দেখবেন সেই উদ্দেশ্যের জন্য আপনি অনেকগুলো কাজ করছেন, নতুন করে জীবনকে ভাবছেন। কিন্তু মানুষের সবচেয়ে সমস্যা হয়, মানুষ সব কিছুকে একটা উদ্দেশ্য দিলেও মানুষ জীবনকে কোনো উদ্দেশ্য দিতে চায় না। কারণ যখন সে উদ্দেশ্য দিবে কারণ সে তখন জীবনটাকে একটা ছকের ভিতরে বন্দি করে ফেলছে, মানুষ চায় না ছকের ভিতরে বন্দি করা। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এই জীবনটাকে একটা উদ্দেশ্য দিতে হবে, যখন দিতে পারবে